আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি আর্থার মিলারের লেখা একটা গ্রেটেস্ট ট্র্যাজেডি। বলো তো সেটা কি? রাইট, ডেথ অফ আ সেলসম্যান। একজন সেলসম্যানের মৃত্যু মানেই ট্র্যাজিক একটা কোনো কিছু, নিশ্চয় বুঝতে পারছো। তো চলো আমরা ইন ডিটেইলে জেনে নিব যে ডেথ অফ এ সেলসম্যান কি বলছে, তার থিমটা কি, তার সেটিংটা কোথায়, অল দ্য থিংস। ওকে, তো দেখো যে ডেথ অফ আ সেলসম্যান লিখেছেন কে? আর্থার মিলার। এটা কখন লিখেছেন? রিটেন হয়েছে 1948 সালে, বাট এটা পাবলিশড হয়ে গেছে 1949 সালে। মানে এত দ্রুত পাবলিশড হয়েছে। এবং 1949 সালে যে শুধু পাবলিশডই হয়েছে এমনটা না, আরও মজার বিষয় হচ্ছে 1949 সালে এটা পুলিৎজার প্রাইজও পেয়েছে। পুলিৎজার পুরস্কার সাহিত্যে যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার ডেথ অফ আ সেলসম্যান পেয়ে গেছে। এবং এটাকে আমরা আরও বলতে পারি যে 20th সেঞ্চুরি মানে বিংশ শতাব্দীর সবচেয়ে একটা গ্রেটেস্ট যে ড্রামাগুলো রয়েছে তাদের মধ্যে একটি অন্যতম গ্রেটেস্ট ড্রামা। ওকে, তাহলে এটা হচ্ছে গ্রেটেস্ট ড্রামা, রাইট। এইবার দেখো যে এর জেনরিটা কি, মানে আসলে কিসের উপর বেসিস করে এটা হয়েছে। যেমন আমরা বলতে পারি যে এটার একটা বৈশিষ্ট্য কি? ট্র্যাজেডি। এটা হচ্ছে একটা ট্র্যাজেডি বা হচ্ছে বিয়োগান্তক একটা ব্যাপার স্যাপার থাকবে একটা, কারণ তোমরা দেখতেই পাচ্ছ টাইটেল থেকেই বোঝা যাচ্ছে ডেথ অফ আ সেলসম্যান, একজন প্রোডাক্ট বিক্রেতা যে সেলসম্যান তার মৃত্যু, তার মানে এটা ট্র্যাজেডি, এখানে কোনোই সন্দেহ নয়। দেন সোশ্যাল কমেন্টারি, আচ্ছা, যে সামাজিক ব্যাপার স্যাপারগুলো নিয়ে তোমার যে দায়বদ্ধতা রয়েছে, তোমার যে মতামত রয়েছে, এই ব্যাপারগুলো এখানে আলোচনা করবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফ্যামিলি ড্রামা। এই ড্রামাটা কিন্তু একদম কমপ্লিটলি একটা ফ্যামিলি ড্রামা, বাট এই ফ্যামিলিটা কি করছে? পুরো সোসাইটিকে রিপ্রেজেন্ট করছে। তোমার যে আমেরিকান ড্রিম সেইটাকে কিন্তু ফুল এই মানে ফ্যামিলি ড্রামার মাধ্যমে এটা রিপ্রেজেন্ট করছে। দেন আমরা এর সেটিংটা একটু দেখে নিই। সেটিংটি হচ্ছে উইলি লোম্যানস হাউস। তাহলে আমাদের এই নাটকটার মেইন ক্যারেক্টারই কিন্তু উইলি লোম্যান, এবং ওনার যে আমরা বললাম কি এটা হচ্ছে একটা ফ্যামিলি ড্রামা। দেন উইলি লোম্যানস হাউসেই মানে মোস্ট অফ দ্য পার্ট এখানে হয়ে থাকে, ওনার হাউস ইয়ার্ড যেটা রয়েছে উঠান সেইখানে। দেন ভ্যারিয়াস প্লেসেস নিউ ইয়র্ক অ্যান্ড বস্টন নিউ ইয়র্ক এবং ভ্যারিয়াস বিভিন্ন প্লেস এটা হয়ে থাকে। তো ডেথ অফ এ সেলসম্যানটা আসলে মানে শুরু হয়েছিল এর সেটিংটা সোমবারের দিন, সেই দিনটা ছিল মানডে এবং সন্ধ্যার দিকে শুরু হয়েছে। তো শুরুটা কিভাবে হচ্ছে দেখো, শুরুটা হচ্ছে যে উইলি লোম্যান আমাদের এই গল্পের কিন্তু এই ড্রামার প্রোটাগনিস্ট, উনি হচ্ছেন প্রধান চরিত্র উইলি লোম্যান। বাট তোমরা এখানে প্রোটাগনিস্ট বা হিরো খুব মনে করিও না যে মানে ইয়াং প্রফেশনাল, এমন কেউ না। আসলে ওনার এজ কত জানো? ওনার এজ হচ্ছে 63। উইলি লোম্যানের এজ 63 বয়সের একজন মানুষ, এবং ইনি আমাদের হচ্ছেন সেলসম্যান। তো উইলি লোম্যান একজন সেলসম্যানের কাজ করে, প্রোডাক্ট বিক্রি করেন। এই কাজটা তিনি হচ্ছে প্রায় 30 ইয়ার্স যাবৎ করে আসছেন, এবং এখন তার বয়স হচ্ছে 63, মানে যথেষ্ট বয়স হয়েছে, এবং এখন তিনি আর আগের মতো সার্ভিসটা দিতে পারছেন না, যার ফলে কি ঘটবে চলুন আমরা এখন আস্তে আস্তে সেইগুলোই দেখব। তো উইলি লোম্যান যখন আমরা বললাম কি যে এটা হচ্ছে মানডে সন্ধ্যার দিকে সিনটা শুরু। তো মানডে সন্ধ্যার দিকে সে করলো কি, মানে বাড়িতে ব্যাক করলো। সে সকালের দিকেই বের হয়েছিল কোনো একটা উদ্দেশ্যে, এবং সে হচ্ছে গিয়ে ব্যাক করলেন কখন? উনি ব্যাক করলেন সন্ধ্যার সময়, এবং ব্যাক করে ওনার ওয়াইফ লিন্ডা লোম্যান, একটা মহিলা, বুঝতে পারছো যে এটা হচ্ছে ওনার ওয়াইফ লিন্ডা লোম্যান কিন্তু খুব ভালো মানুষ, সে খুব বিউটিফুল, তার হাজব্যান্ডের প্রতি খুবই ওবিডিয়েন্ট, তার খুব কেয়ার করে এবং তাকে খুব বেশি ইন্সপায়ার্ড করে, ভালো একজন লেডি আর কি। মানে অলওয়েজ তার হাজব্যান্ডের ভালো কিছু হোক, খুব সাপোর্টিভ, এই ব্যাপারগুলো আমরা লিন্ডার মধ্যে দেখতে পাই। তো উইলি লোম্যান যখন সন্ধ্যার দিকে হন্তদন্ত হয়ে ফিরে আসলেন, তো লিন্ডা তাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা কী সমস্যা তোমার, কী হয়েছে, তুমি কি আবার কোনো অ্যাক্সিডেন্ট করেছো? দ্যাট মিনস এর আগে কিন্তু উইলি লোম্যান কী হয়েছিল, একটা ব্রিজ অ্যাক্সিডেন্ট করেছিল, বাট ওই সময় ব্রিজ ভেঙে নিয়ে পড়ে গেছিলো, বাট কী হয়নি, তার মানে কোনো ক্ষতি হয়নি। তো এবার উইলি বলছে যে আসলে না, আমি কোনো মানে অ্যাক্সিডেন্ট করিনি, বাট আমি যখন কারটা নিয়ে বের হওয়ার পরে মনে হচ্ছে যে আমি অন্যমনস্ক হয়ে গেছি, মানে আমার ব্রেন কাজ করছে না, আমি গাড়ি চালাচ্ছি নাকি মানে গাড়িটা ড্রাইভ করছি না এটা আমি আর বুঝতে পারছি না, এই জন্য আমি ব্যাক করলাম, যে আমার কাছে জার্নিটা সেফ মনে হচ্ছে না।
তো লিন্ডা কিন্তু তাকে বিভিন্নভাবে এনশিওর করে যে না না সমস্যা নেই, এমনিতে তোমার হয়তো গাড়ির হয়েছিল, গাড়ির স্টিয়ারিং বা কোনো কিছুতে সমস্যা ছিল, তোমার এটা কোনো ফল্ট না। ও বলছে না না, গাড়ির সব কিছুই সমস্ত পার্টসই ঠিকঠাক আছে, বাট হয়েছে কি আমারই মনে হচ্ছে যেন আসলে তাই তার যেহেতু বয়স এখন 63, সে আসলে সেলসম্যানের কাজ কি প্রোডাক্টগুলো বিক্রি করে বেড়ানো। এখন সে তার প্রোডাক্ট ঘুরে ঘুরে মুভ করে বিক্রি করতে পারছে না এবং তার অবস্থান একসময় সে কী করতো, একটা স্যালারি পেত। এখন যেহেতু সে আর ভালো মতো আগের মতো সেবা দিতে পারছে না, ওই জন্য তাকে কোম্পানি কি করেছে, সে যে কোম্পানিতে কাজ করে সে কোম্পানির নাম হচ্ছে তোমার এই যে ওয়াগনার কোম্পানি, সেখানের বস হচ্ছে হাওয়ার্ড ওয়াগনার। তো এই কোম্পানি তাকে এখন কি করে না, আর আগের মতো মাসে যে স্যালারি সেইটা দেয় না, তাকে এখন একটা মানে সে যতটা বিক্রি করতে পারবে তার উপর একটা কমিশন দেয়। তো সেখানে সে আগের মতো বিক্রি করতে পারে না, কমিশনটা অনেক কম হচ্ছে, তার ফ্যামিলি চালাতে তার খুব অসুবিধা হচ্ছে এবং সে এখন খুবই টেনসড যে আমি তার মুভও করতে পারছি না, মানে আমি যে এখন মানে কমিশন যেটা পেতাম আস্তে আস্তে আমার এই আশাটাও ক্ষীণ হয়ে যাচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি বিফ লোমান আর হ্যাপি লোমান, এরা দুইজন হচ্ছে উইলি লোমান আর লিন্ডা লোমান, এদের কি দুই ছেলে, এরা হচ্ছে দুইজন। আমরা এখানে একটা সং দিয়ে দিলেই বুঝতে পারবো যে বিফ হচ্ছে বড় ছেলে, যার বয়স হচ্ছে তোমার 34, আর হ্যাপি লোমানের বয়স হচ্ছে 32। তো এরা দুজনেকে তার বাবা যেটা একটা শিক্ষা দিয়েছিলেন, মানে উনি কেমন ছিলেন জানো, উইলি লোম্যান এমন একজন মানে চিন্তাধারার মানুষ, এখানে নাটকে তাকে প্রেজেন্ট করা হয়েছে। উনি খুবই যে ড্রিমি একজন পার্সন ছিলেন, উনি একজন সেলসম্যান, বাট তার খুব স্বপ্ন ছিল, অলওয়েজ তিনি খালি স্বপ্ন দেখতেন যে আমি একটা সেলসম্যান থেকে কি করবো, একসময় অনেক বড় কিছু হব। এবং ওনার যে স্বপ্ন দেখার, সেলসম্যান হয়ে কাজ করার যে একটা ইন্সপাইরেশন, সেটা কিন্তু যে সিঙ্গেল ম্যান বলে যে পার্সনটা আছে এর কাছ থেকে কিন্তু তিনি এখানে তোমার ইন্সপাইরেশনটা পেয়েছিলেন। কারণ সিঙ্গেল ম্যানও ছিলেন একজন সেলসম্যান, বাট উনি করতেন কি, ঘরে বসেই ওভার ফোনে তিনি হচ্ছে গিয়ে 31 টাইপের প্রোডাক্ট সেল করতেন এবং বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক মানে তার প্রচুর কাস্টমার ছিল, বায়ার ছিল। এবং এক সময় তার মৃত্যুতেও কিন্তু কি হয়েছিল, মানে বিভিন্ন দেশ বিদেশ থেকে আন্তর্জাতিক খ্যাতনামা অনেককে এসে তার হচ্ছে ফিউনারেল যেটা সেখানে পার্টিসিপেট করেছিল। তো উইলি লোম্যান কিন্তু তাকে একটা, তার কাছে তিনি একজন মডেল, তার কাছে মনে হচ্ছিল আমিও সেলসম্যান থেকে তার মতোই হব এবং আমারও অনেক বড় বিজনেস হবে এক সময়। আর কি হবে, আমার যখন আমি মারা যাব আমার ফিউনারেল পার্টিতে এরকম দেশ বিদেশে অনেক লোক জয়েন করবে, এরকম তিনি খুব আসলে স্বপ্নবাজ ছিলেন। এবং উনি তার ছেলে দুইজনকেও এরকমই স্বপ্ন দেখিয়েছিলেন। কি স্বপ্ন, যে ওর ছেলে দুজন কিন্তু খুবই কী ছিল জানো, ওরা কিন্তু ওয়েল ফিগার্ড ছিল, এই যে ওয়েল ফিগার্ড এবং স্মার্ট ছিল, দেখতে খুব সুন্দর। তো তাদের ওনার কাছে মনে হতো যে আমেরিকায় বিজনেস পলিসির অন্যতম বাহন হচ্ছে তোমার ওয়েল ফিগার্ড, তোমাকে খুব সুন্দর হতে হবে দেখতে এবং স্মার্টনেস থাকতে হবে। তুমি পড়াশোনা ভালো জানো বা না জানো এটা তেমনটা কিছু ম্যাটার করে না, তোমার সার্টিফিকেট ম্যাটার করে না। এটা হচ্ছে উইলি লোম্যানের হচ্ছে ভিউ ছিল। বাট আমরা এখানে যেটা চার্লে দেখতে পাচ্ছি, চার্লে হচ্ছে গিয়ে তোমার ওনারই একজন নেইবার, উইলি লোম্যানের পাশাপাশি একজন নেইবার। বাট চার্লে কিন্তু খুব বাস্তববাদী মানুষ ছিল এবং চার্লে অলওয়েজ বিশ্বাস করতেন যে অ্যাকচুয়ালি সাকসেস ডাজ নট কাম ইজিলি, খালি স্বপ্ন দেখে দেখেই না সফলতা আসে না, সফলতার জন্য কি করতে হয়, কাজ করতে হয়। তো চার্লের ছেলে হচ্ছে বার্নার্ড, এবং বার্নার্ডকে চার্লে এমনভাবে শিক্ষা দিয়েছিলেন যে বার্নার্ড যেন ভালো করে পড়াশোনা করে, ভালো সার্টিফিকেট অর্জন করে এবং মানে প্রফেশনাল কিছু হয়। এবং বার্নার্ড কিন্তু একজন মানে ফেমাস লয়ারও হয়ে গিয়েছিলেন। তোমার উইলি লোম্যান তার ছেলেদের শিক্ষা দিল কি, দেখো উইলি লোম্যান তার ছেলেদের শিক্ষা দিল যে তোমরা কি হবে, অনেক সুন্দর, তো তোমরা দেখতে ভালো, তোমরা স্মার্ট হও এবং লাইফে তোমরা গেম করবে, তোমরা অনেক বেশি সফল হবে এই জায়গায়। কিন্তু তিনি তাদেরকে মানে রিয়েলিস্টিক যে আসলে তোমাকে ভালো স্টাডি করতে হবে, ভালো সার্টিফিকেট থাকতে হবে, ভালো প্রফেশনে যেতে গেলে এই ব্যাপারগুলো তিনি অ্যাভয়েড করতেন। তো এইভাবে হচ্ছে গিয়ে সন্ধ্যার দিক যখন বাড়ি ফিরে এসে লিন্ডার সঙ্গে তার কথা হচ্ছে, এমন সময় বিফ এবং হ্যাপি এরা দুইজনকেই তার মা লিন্ডা কি করলো, রিকল করলো যে তোমরা বাসায় ফিরে এসো। তো বিফের ব্যাপারে যদি তোমাদের একটু জানাই, বিফ হচ্ছে 34 ইয়ার্স ওল্ড, বাট ও যখন বিফ যখন ক্লাস 8 লাইক হাই স্কুলেই 6 বা 8-এ পড়ে, এমন সময় সে কিন্তু তার একটা সাবজেক্ট ম্যাথে ফেল করে। তো ফেল করে সে তখন দৌড়ে তার বাবার কাছে যায় যে বাবা আমি তো ম্যাথে ফেল করেছি, তো তোমার এখানে রিকমেন্ডেশন লাগবে, তাহলে আমাকে হচ্ছে তার পরের ক্লাসে অ্যাপ্রুভ করবে। তো এইবার এমন সময় বিফ তার বাবাকে কোন জায়গায় পাই জানো, একটা হোটেলে একজন লেডির সঙ্গে টাইম পাস করতে দেখে।
কিন্তু ও যখনই বিফের অ্যাপিয়ারেন্স হচ্ছে এমন সময় ওই লেডিকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় তার বাবা, কিন্তু বিফ তার বাবার সঙ্গে কথা হচ্ছে, কথার কিছুক্ষণের মধ্যে ওই লেডি আবার ওয়াশরুম থেকে বের হয়ে আসে এবং সে একটা মানে বিকৃত পোশাক পরে আছে এবং তার যে হচ্ছে ওই লেডির যে পায়ে যে মোজা ছিল সেটাও কিন্তু তোমার লিন্ডার মানে বিফের মায়ের। এটা দেখেও সে চিনে যায় যেটা আমার মায়ের। তো এই জায়গাটা তোমার বিফকে খুব হতাহত করে, সে খুব হতাশা হয়ে যায় যে উইলি লোম্যান আমার বাবা হচ্ছে আমার কাছে একজন হিরো। এর আগে কিন্তু তার বাবাকে তিনি একজন হিরোই দেখতেন এবং তার বাবা ছিল তার লাইফের একজন মডেল এবং তার বাবার যে ভিউ সেটা তিনিও বিশ্বাস করতেন। কিন্তু এখন তার কাছে মনে হলো যে না, আমার বাবাকে আমি আসলে যেমন মনে করতাম তেমন না। তার কাছে একটা খারাপ লাগা শুরু হয়ে গেল এবং সেইখান থেকে এসে তার পড়াশোনাটা আরও ঝরে যায়। তো এর মধ্যে বিফ তোমার বিভিন্ন জব করে, বিভিন্ন টাইপের জব করে, প্রায় 30-40টার মতো চাকরি ছেড়ে আসে এবং লাস্ট পর্যন্ত সে একজন ডে লেবার বা হচ্ছে খামারে কাজ করে। আর হ্যাপি লোম্যানের ব্যাপারে যদি তোমাকে বলি, হ্যাপি লোম্যান হচ্ছে গিয়ে সে একটা জব করে ভালো, একটা মানে পার্মানেন্টই জবই করে এবং হ্যাপি লোম্যান কিন্তু মানে মেয়েদের সঙ্গে যে হচ্ছে মানে একটু বেশি মেলামেশা করা বা মেয়েদের সঙ্গে টাইম পাস করা এই ব্যাপারটা সে অনেক বেশি করে, মেয়েদের অনেক ফ্ল্যাটারিং করে, মেয়েদের সঙ্গে সে খুব বেশি টাইম স্পেন্ড করে এবং তার হচ্ছে ফ্যামিলি নিয়ে খুব একটা চিন্তা ভাবনা তার মাথায় নেই যে না তার পরিবারকে তাকে দেখাশোনা করতে হবে বা পরিবারে সময় দিতে হবে, এই ব্যাপারগুলো তার মাঝে নেয় এবং সে বিয়েও করেনি, বাট অনেক মেয়েদের সঙ্গে সে ফ্ল্যাটারিং করে এবং এই ফ্ল্যাটারিংটা কিন্তু সে তার ভাই বিফের কাছ থেকেই শিখেছে। বাট বিফ এই মুহূর্তে তার কোনো মেয়ের সঙ্গে তার এঙ্গেজমেন্ট নাই, বিকজ সে নিজেই খুব হতাশা বা হতাহত হয়ে আছে, তার কাছে টাকা পয়সাও নেই। তো লার্নার্স এই পর্যায়ে তোমার এনাদের ব্যাপারে যখন আমরা জানলাম, তো কিছুক্ষণ পর এই যে চার্লি তার প্রতিবেশী এক সময়ে তোমার উইল লোম্যানের বাসায় আসে তার সঙ্গে দেখা করতে এবং উইল লোম্যানের এখন তো অবস্থা খুব খারাপ, কারণ এই যে দেখো যে সাইকোলজিক্যাল ক্যাওজ অফ এ প্রোটাগনিস্ট, একজন প্রোটাগনিস্টের যে মানে মেন্টাল দ্বন্দ্ব, এই ব্যাপারগুলো কিন্তু এই ড্রামাটাতে ফুটিয়ে তোলা হয়েছে। তো চার্লে কে বলে উইলি যে তুমি পকেটে কি তোমার কার্ড আছে? তো চার্লে হাসে, বলে কেন? বলে আসো আমরা একটু গেম খেলবো। তো খেলা স্টার্ট করলো। গেম খেলতে খেলতে এক পর্যায়ে চার্লি কিন্তু উইলিকে প্রপোজ করে যে উইলি তোমার তো মানে যেহেতু সে বেতন ঠিকঠাক পাচ্ছে না, তার অবস্থা খারাপ, তো তুমি আমার কাছে কি করো, একটা ফার্মে আমার জয়েন করো, তুমি একটা কাজ করো, তোমাকে আমি হচ্ছে পার উইক তোমাকে হচ্ছে $50 করে দেওয়া হবে আর কি। তো উইলি লোম্যান করলো কি, মানে একটা ইগো প্রবলেম আছে না, এই যে আমরা যেটা দেখবো যে তোমার পার্সোনালিটির যে ব্যাপারটা আছে, হ্যাঁ মানে এই পার্সোনালিটি ওনার কাছে অনেক বেশি বড় ম্যাটার করলো যে তুমি আমার এবার আমি তোমার কাছ থেকে হেল্প নিব না, সে এটা জয়েন করতে চাইলো না, তার ইগো সমস্যা। এবং কার্ড খেলতে খেলতেই তোমার হচ্ছে গিয়ে উনি কী করলেন, একটা হ্যালুসিনেশন দেখতে পাচ্ছেন। হ্যালুসিনেশনে কি বুঝতে পারছেন, সে দেখতে পাচ্ছে তার ভাইয়ের কথা। তো ওনার ভাইকে জানো, যে আমরা লাস্টে যেটা লিখেছি বেন হচ্ছে গিয়ে তার ভাই। তো বেনের ব্যাপারে যদি আমরা বলি, যখন বেন হচ্ছে তার বড় ভাই, তো যখন বেনের বয়স 17 বছর তখন কিন্তু সে তার বাবার খোঁজে এবং সে বাড়ি থেকে বের হয়ে গিয়ে একটা কি বিজনেস জয়েন করেছিল এবং সে একটা হীরের খনিতে কাজ করতো। হীরের খনিতে কাজ করে সে অনেক বেশি বেনিফিটেড হয়েছিল। তো এই পর্যায়ে তার বেনের কথা মনে পড়ছে, আমিও যদি বেনের মতো এরকম বিজনেসে চলে যেতাম তাহলে আমি মনে হয় আজ অনেক বড় মিলনায়ার হয়ে যেতাম। এই সেলসম্যান হয়ে আমার লাইফের আজ কি দুর্দশা, এরকম সে হ্যালুসিনেশন। তো তোমরা বোঝো যে একটা ঘোরের মধ্যে কোনো কিছু ইমাজিন করা, তো এই ব্যাপারগুলো সে ইমাজিন করতে থাকছে। তো এখন বিফ ও হচ্ছে গিয়ে বাসায় ব্যাক করেছে, হ্যাপি বাসায় ব্যাক করেছে, তাদের কোনো কাজকর্ম নেই, তারা কি করবে? এমন সময় তার বাবা বলল যে আচ্ছা তোমরা করো বিফ, তুমি তোমার বসের কাছ থেকে, বিফ বললো যে বাবা আমার কাছে একটা আইডিয়া এসেছে, আমি একটা বিজনেস স্টার্ট করতে চাই, সেটা হচ্ছে তোমার স্পোর্টস খেলাধুলার যে গুডস রয়েছে, মালামাল রয়েছে সেগুলোর উপর, এবং সেই বিজনেসটার নাম আমরা দিতে চাই লোমান লাইন। তো বললো লোমান লাইন, খুব ভালো কথা, এটা তো অনেক বড় একটা বিজনেস, তো এখানে অনেক মানে মিলনায়ার টাইপের একটা স্বপ্ন এখানে দেখা যায়, তো এটার জন্য তো অনেক টাকার দরকার, তো তুমি করো, তোমার বসের কাছে গিয়ে কিছু টাকা মানে লোন বা ধার নাও আর কি। তো এবার হচ্ছে গিয়ে বিফ আসছে তার বসের কাছে, তার বসকে জানো, এই যে বিল অলিভারের কাছে টাকা ধার নেওয়ার জন্য, এবং বিল অলিভার এক পর্যায়ে তাকে জানিয়েই দেয় যে বিফকে যে না আমি তো তোমাকে চিনিই না, তুমি আবার কে, তুমি তো আমার এমপ্লয়ি ছিলে না এখানে, তাকে টাকা ধার দেওয়া তো দূরেরই কথা।
এবং লিন্ডা উইলিকে বিভিন্নভাবে বোঝায় যে তুমি ইয়া করো উইলি, তুমি তোমার যে বস হচ্ছে, এবার উইলির বস হচ্ছে গিয়ে তোমার এই যে হাওয়ার্ড ওয়েগনার, সে ওয়েগনার কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করে, যে তো ওখানে গিয়ে বলো যে আমি তো আর আগের মতো কাজ করতে পারছি না, তো আমাকে যেন হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা টাকা ফিক্সড করে দেওয়া হয়। তো উইলি এসে হাওয়ার্ড ওয়েগনারকে বলে যে আপনাদের কোম্পানিতে তো আমি আজ 30 বছর ধরে সেবা দিয়ে আসছি, আমার এখন বয়স হয়ে গেছে, আমি তো আর মুভ করতে পারছি না, তো আমাকে মুভ করতে হবে না, বসে কাজ করা যাবে এমন কিছু কাজ দেন, এবং আমাকে প্রত্যেক সপ্তাহে আমাকে হচ্ছে গিয়ে $65 দিবেন আর কি। তো উনি রাজি হয় না যে না আমি এটা তোমাকে বসে মানে তুমি এত অল্প কাজ করাই তোমাকে এটা আমি দিতে পারবো না, এটা তাদের বিজনেস পলিসি। তো এক পর্যায়ে বলে ঠিক আছে আমাকে প্রত্যেক সপ্তাহে অন্তত $50 দিয়েন, সেটাও দিতে রাজি হয় না, এবং লাস্ট পর্যন্ত বলে যে তাহলে আমাকে $40 দিয়েন, না হলেও সেটা তো আমি কোনো রকম করে চলবো, এবং এটাও দিতে উনি রাজি হয় না। তখন উইলি লোমান এক পর্যায়ে ওখানে ডেস্কে জোরে মানে এভাবে হচ্ছে যে ইয়া করে বলে যে কেন আমি এতদিন, মানে সে একটু হট হয়ে যায়, এক্সাইটেড হয়েছে যে আমি এতদিন ধরে এখানে কাজ করলাম, আমার কোনো মূল্যই থাকলো না, আমার হচ্ছে যে এটা কিন্তু আমেরিকান ড্রিমের মধ্যে একটা ইয়া পড়ে যে তুমি হচ্ছে গিয়ে কাজ যদি না করতে পারো, কাজ নাই, তোমার কোনো কি নাই, মানিও নাই, তুমি যখন ইনভ্যালিড তখন তোমার হচ্ছে যে কাজের বিনিময়ে কোনো টাকাও তুমি পাচ্ছ না। তো এক পর্যায়ে সেখান থেকে উইলি লোমান কী হয়, ব্যাক করে হতাশ হয়ে। এবার তারা যখন ব্যাক করলো এমন সময় তাদের ছেলেরা উইলি লোমানকে কী করলো, একটা রেস্টুরেন্টে ইনভাইট করলো ডিনারের জন্য, এবং ইনভাইট করলো। তখন উইলি লোমান অন্তত ভাবলো যে তার ছেলের কী হয়েছে, তার বস টাকা দিয়েছে 15,000 টাকা, মানে তোমার 15,000 টাকা হচ্ছে গিয়ে চেয়েছিল যে আমরা লোম্যান লাইনটা স্টার্ট করব, বাট সেখানেও উনি যেটা পেলেন যে আসলে তার ছেলের বিফকেও তার বস কি করেনি, পরিচয় নেননি, লোন দেওয়া তো দূরের কথা। তো এই পর্যায়ে তারা অনেক বেশি হতাশ হয়ে যায়। তখন লাস্ট পর্যন্ত তোমার উইলি লোমান ভাবে যে আচ্ছা কী করতে পারি আমার ফ্যামিলির জন্য, এবং সে কিছু সিড কিনে, বীজ কিনে রাতেও বীজ বপন করছে যে তার পরিবারকে এখন সে কীভাবে সাপোর্ট দিবে। এবং বীজ বপন করতে করতে সে বিষয়টা কিন্তু তার ওয়াইফ লিন্ডা বিফ হ্যাপি তারাও খেয়াল করে যে তার বাবা রাতেও বীজ বপন করছে, এবং সে এখন লাস্ট একটা সিদ্ধান্ত নেয় যে আমার ছেলেদের জন্য তো আমি আর কিছুই করতে পারলাম না, তাহলে আমি এখন একটা অ্যাক্সিডেন্ট বা সুসাইড করে মারা যাব। তো কেন মারা যাবে, তার পারপাসটা কি মারা যাওয়ার? এর আগেও কিন্তু সে 2বার মানে সুসাইডাল অ্যাটেম্প্ট করেছিল। তার একটা লাইফ ইন্স্যুরেন্স আছে, এবং তার এখানে সে কিন্তু একটা হ্যালুসিনেশন দেখে আবারও তার ভাইকে, এবং তার ভাই তাকে ব্যাপারটা টাচ দেয় যে তুই যদি সুসাইড করিস তাহলে কি হবে, তোর লাইফ ইন্স্যুরেন্স যেটা করা আছে সেখান থেকে 20,000 পাউন্ড পাওয়া যাবে, এবং সে 20,000 পাউন্ড দিয়ে অন্তত পক্ষে তার ছেলেরা কি করবে, একটা বিজনেস স্টার্ট করতে পারবে, বা লোম্যান লাইন যেটা করতে চাচ্ছিল সেটা করতে পারবে, তারা ভালো থাকবে। তো দেখো একজন সেলসম্যান সারা জীবন যে প্রোডাক্ট বিক্রি করে এসেছে, লাস্ট পর্যন্ত সে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে তার পরিবারের সাথে, তার ছেলেদের সাথে তার লাইফটাও বিক্রি করে দিচ্ছে। তো এবার সে হচ্ছে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমি অ্যাক্সিডেন্ট করে মারা যাব। তো কীভাবে মারা যাব, তখন সে হচ্ছে মধ্যরাতে কী করলো, তার গাড়ি নিয়ে বের হয়ে গেল, এবং বের হয়ে খুব জোরে গাড়ি চালাচ্ছে, এবং সে অ্যাক্সিডেন্টও করে, এবং অ্যাক্সিডেন্ট হয়ে সে মারাও যায়। তো যখন সে অ্যাক্সিডেন্ট হয়ে, তার পারপাসটাই ছিল যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে কী হবে, আমার লাইফ ইন্স্যুরেন্সটা থেকে তারা টাকা পেয়ে চলতে পারবে। তো সে যখন মারা গেল, তার ফিউনারেলে কি হলো জানো, কোনো প্রতিবেশী তার বলো, তার ফ্যামিলি মেম্বার্স কেউ তাকে তার মানে শেষ সমাপ্তির জন্য আসেনি, শুধু এসেছিল কে, চার্লে এবং তার হচ্ছে গিয়ে ছেলে বার্নার্ড, এরা দুইজনই এসেছিল। এবং একটা জিনিস তখন লিন্ডা বলল যে আচ্ছা এখন আমি যে টাকা পাবো, ওর ছেলে দুটো বিভিন্ন কাজে বাড়ি থেকে বের হয়ে গেল, লিন্ডা এখন একা, আমি টাকা পাচ্ছি বাট আমার বাসা পাচ্ছি, এখন তাদের বিভিন্ন তোমার লোন টোন হয়ে গেছিলো, এগুলো শোধ হচ্ছিল না, এগুলো সে মারা গেল তো তার নামে সব কিছু শোধ হয়ে গেল, এবং সে লাইফ ইন্স্যুরেন্সের টাকাও পাচ্ছে, এখন সে সবই পাচ্ছে, বাট কে এটা ভোগ করবে, বাড়িটাই থাকবে কে, সে মানুষটা এখন নাই, এরকম একটা লিন্ডা হচ্ছে ফিল করে। এবং বিফ কিন্তু লাস্ট মুহূর্তেও যেটা কমেন্ট করে, সে তার বাবাকেই দোষারোপ করে যে না আসলে আমার বাবা আমরাকে মানে লাইফের রিয়েল কিছু ভাবতে শিখায়নি, আমরাকে মিথ্যার উপর, স্বপ্নের উপরেই সারা জীবন আমাদের চলতে শিখিয়েছে, মানে জীবনের যে কঠিন বাস্তবতা সেই জিনিসটা আমাদের উনি শিক্ষা দিতে পারেননি। তখন হচ্ছে গিয়ে তোমার চার্লে বলেন যে না আসলে উনি খুবই স্বপ্নবাজ মানুষ ছিলেন, এবং তার দর্শনটা এরকম ছিল যে ব্যবসায় সফল হতে গেলে একজন মানুষের কোয়ালিটি থাক আর না থাক, সে যদি দেখতে ভালো হয়, একটু স্মার্ট হয়, তাহলে কি হবে, সে ব্যবসায় সফল হবে, এটা হচ্ছে গিয়ে তার ইয়া ছিল। এবং লাস্ট মুহূর্তে যখন তিনি মারা যান, তখন কিন্তু তিনি তার এই যে কিছু মানে লাস্ট
তিনি হিসাব করছেন, আচ্ছা আমি কেন সফল হতে পারলাম না, আমি লাইফে কি ভুল করলাম। তখন তিনি এই যে তোমার ওনার পাস্টের উপর হচ্ছে রিমেম্বার করছেন যে উনি সিঙ্গেল ম্যানের কাছ থেকে আমি যে ইন্সপাইরেশন নিলাম এটা কি ভুল ছিল, না না উনি তো সফল হয়েছিলেন। তারপরে উনি আবার ভাবেন যে আমি যে একটা হোটেল লেডির সঙ্গে টাইম স্পেন্ড করেছিলাম এটা কি আমার লাইফে খুব বড় ভুল করে দিয়েছিলাম, তো ওখানে তো আমি খুব বেশি টাকা স্পেন্ড করিনি, তাহলে আমার সমস্যা কী ছিল। তারপরে উনি কিন্তু খুব পজিটিভ চিন্তার মানুষ ছিল, নেগেটিভ চিন্তা তিনি করতেন না। তো বললাম আমি পজিটিভ চিন্তা বেশি করি, এটাই কি আমার সমস্যা। এবং লাস্ট পর্যন্ত সে তার যে ভাই বেনকে আবার হ্যালুসিনেশনের মাধ্যমে দেখে, এভাবে সে ডিসিশন নেয় যে সে অ্যাক্সিডেন্ট করবে। তো ওনার মানে মৃতদেহটা সমাহিত করা হচ্ছে, এইভাবে আসলে এই ড্রামাটার এখানে সমাপ্তি ঘটে। তো থিমগুলো চলো আমরা একটু দেখে নিই যে রিয়েলিটি অফ ইলিউশন, আসলে বাস্তবতার যে বড় অবদান রয়েছে, প্রয়োজন রয়েছে, বাস্তবতাটাই যে সত্যি বাস্তব, এটা আসলে এই নাটকে বোঝানো হয়েছে। তোমার আমেরিকান ড্রিম, এতক্ষণ ধরে যে আমরা বিভিন্ন দর্শন দেখলাম এগুলো প্রত্যেকটা আমেরিকান ড্রিমের মধ্যে পড়ে। তোমার যে অ্যাবান্ডনমেন্ট, দেখো কাউকে পরিত্যাগ করে দেওয়া, কি করলো তোমার তার বস কিন্তু তাকে পরিত্যাগ করলো, যে না এতদিন ধরে যে সে আমার কোম্পানিতে কাজ করেছে, এখন তার বয়স হয়েছে, তাকে একটু সিম্প্যাথি এটা কিন্তু তারা দেখায়নি, বিট্রেয়াল। এবং দেখো যে তার ছেলেকে তার বস অলিভার কি করলো, যে আমি তোমাকে চিনি না, যে বিট্রে করা হলো, এই ব্যাপারগুলো দেখানো হয়েছে। আইডেন্টিটি ক্রাইসিস ওখানে দেখানো হয়েছে, যে তোমার পরিচয় কি, তুমি কি হিসেবে, দেখো তোমার বিফ হচ্ছে যে কতগুলো চাকরি করছে কিন্তু লাস্ট পর্যন্ত সে একটা তো সফল হতে পারছে না, এবং এসে একজন দিনমজুর হয়েও তার লাইফটা চলছে না। ম্যাটেরিয়াল কমফোর্টের যে ব্যাপারটা আসলে দেখানো এখানে হয়েছে, যে তোমার শুধু লাইফ দর্শন স্বপ্ন এগুলো দিয়ে জীবন চলে না, ম্যাটেরিয়াল কমফোর্টটা আমাদের খুব বেশি দরকার। এবং পার্সোনালিটি বা যে ইগো সমস্যা তার ছিল, এই ব্যাপারটাও এখানে কিন্তু বোঝানো হয়েছিল, যে সে তার প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার নিয়েছিল, বাট কী করছে না, সে বলছে আমি তোমাকে একটা কাজ দিই, তো সে নিচ্ছে না, যে আমি তোমার আন্ডারে কাজ করবো, না না থাক, আমি সেলসম্যান হয়েই সফল হতে চাই। যে এই ব্যাপারগুলোই আসলে যে ডেথ অফ এ সেলসম্যানে বোঝানো হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ।